আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই বাসায় থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের সুস্থ ও ভালো রেখেছো। হিসাব বিজ্ঞান নিয়ে যখন আমরা পরিচিত হই, সবার প্রথমেই আমরা জানতে পারি যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আমরা যে আর্থিক বিবরণী সমূহ তৈরি করে থাকি, সেই আর্থিক বিবরণী সমূহ ব্যবসার তথ্য সমূহকে ব্যবহারকারীদের নিকট প্রকাশ করে, তাই এটিকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তো এই ভাষাকে সহজ ও বোধগম্য করে তোলার জন্য হিসাব বিজ্ঞানীগণ কতগুলো সুনির্দিষ্ট নিয়ম নীতি প্রদান করেছেন এবং সেই সাথে কতগুলো ধারণা মেনে চলেই এই আর্থিক বিবরণী সমূহ তৈরি করা হয়। আমরা সেই নীতিমালা সমূহ এবং ধারণা সম্পর্কে জানারই চেষ্টা করব আজ। আমরা যখন হিসাব বিজ্ঞান নিয়ে জানা শুরু করি, আমরা আয় ব্যয় কিভাবে নির্ধারণ করব, মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করি, মুনাফা জাতীয় ব্যয় নির্ধারণ করি, আমরা উদ্ধৃত পত্রে সম্পদ এবং দায় সমূহ নির্ণয় করে থাকি। তো আমাদের মাঝে প্রশ্ন আসতেই পারে, কেন আমরা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয় বের করছি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় বের করছি, কেনই বা উদ্ধৃত পত্রে শুধুমাত্র সম্পদ এবং দায় সমূহ অন্তর্ভুক্ত করছি? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই আমাদেরকে এই নীতিমালা সম্পর্কে জানতে হবে। আর বিশেষ করে যারা এইচএসসি দিবে এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের জন্য এটা জানা খুবই প্রয়োজন। কেননা এখান থেকে কোনো ম্যাথ না আসলেও অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ অবজেক্টিভস এসে থাকে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব না দেওয়ার কারণেই এখান থেকে আমরা অনেক সময় প্রশ্নগুলো স্কিপ করে যেতে হয়। তাই আমরা সবাই আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করব। তো এই হিসাব বিজ্ঞান পরিচালনার জন্য কতগুলো নির্দেশাবলী মেনে চলতে হয়, সেগুলোকে ধারণা, নীতিমালা ও সীমাবদ্ধতার আন্ডারে রাখা হয়। ধারণা কি? হিসাব বিজ্ঞানের যাবতীয় কাজসমূহ যে পূর্বানুমান অথবা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে ধারণা। নীতিমালা কি? নীতিমালা হচ্ছে হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীতে যে হিসাবগুলো লিপিবদ্ধ হবে সেগুলো সম্পর্কিত সুস্পষ্ট নির্দেশাবলী, এগুলোই হচ্ছে নীতিমালা। এছাড়াও হিসাব বিজ্ঞানে কতগুলো সীমাবদ্ধতা রয়েছে যা মেনে চলে হিসাব বিজ্ঞান প্রস্তুত করতে হয়, সেগুলোকে আমরা সীমাবদ্ধতা ধরে নিয়েছি। তো আমরা প্রথমেই ধারণা সমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। তো ধারণা রয়েছে চারটি। এই ধারণা নিয়ে আমরা আগাবো, তারপর আমরা নির্দেশাবলী জানব। প্রথম ধারণাটি হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা। আর্থিক মূল্যের একক ধারণা লেখাটাই পড়ে বোঝা যাচ্ছে যে হিসাব বিজ্ঞানে যে কোনো ঘটনা লিপিবদ্ধ হতে হলে সেটা অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। এই কারণে আমরা যখন উদ্ধৃতপত্র তৈরি করি তখন আমরা সম্পদের মধ্যে মানব সম্পদ কখনো আনি না। আমরা ব্যবসার সুনামকেও আর্থিক সম্পদ হিসেবে গণ্য করছি না। এখন যদি আমরা দ্বিতীয় ধারণার দিকে যাই, সেটা হচ্ছে ব্যবসার সত্তা ধারণা। ব্যবসার সত্তা ধারণা অনুযায়ী হিসাব বিজ্ঞান বলে ব্যবসা এবং মালিক পৃথক পৃথক সত্তা। এ কারণেই ব্যবসায়ের সাথে মালিকের লেনদেনকে একত্রিত করা যাবে না। ব্যবসায়ে মালিক যে মূলধন প্রয়োগ করে সেটাকে ব্যবসায়ী এজন্য দায় হিসেবে ধরে নেয় এবং ব্যবসায়ী মূলধন দেওয়ার কারণেই মালিক ব্যবসা হতে মুনাফা পেয়ে থাকে এবং ব্যবসার সম্পত্তির উপর মালিকের একটি দাবি থাকে, যেটাকে মালিকানা সত্ত্ব বলে থাকি। এই ব্যবসার সত্তা ধারণা অনুযায়ী আমরা মালিকের মূলধন থেকে উত্তোলন বাদ দিয়ে থাকি। অবজেক্টিভ যদি আসে ব্যবসা মালিকের মূলধন থেকে উত্তোলন বাদ দেওয়া কোন ধারণা অনুযায়ী প্রচলিত, তাহলে সেটা বলতে হবে ব্যবসার সত্তা ধারণা। তারপর মালিকের মূলধনকে দায় হিসেবে গণ্য করা হয় ব্যবসার সত্তা ধারণা অনুযায়ী। ব্যবসার সত্তা ধারণা অনুযায়ী ব্যবসা নিজ নামে অন্যের সাথে ব্যবসা করে থাকে বা কৃত্রিম ব্যক্তিসত্তা প্রতিষ্ঠিত হয় ব্যবসায়। এটাকে মালিকের মূলধনকে আমরা ব্যবসার দায় হিসেবে ধরে থাকি। ব্যবসার সত্তা ধারণা আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে এখন। 3 নম্বরে আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা নিয়ে আলোচনা করব। চলমান প্রতিষ্ঠান ধারণা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, কারণ চলমান প্রতিষ্ঠান ধারণার উপর অনেক কিছু নির্ধারিত হয়ে থাকে, ব্যবসায় কাজ সম্পাদন করা হয়। প্রথমত, ব্যবসা যখন উদ্ধৃতপত্র সম্পদ সমূহ দেখানো হয় সেগুলো অবসায়ন মূল্যে না দেখে ক্রয় মূল্যে দেখানো হয়। অবসায়ন মূল্য বলতে আমরা কি বুঝি? ব্যবসা বর্তমানে যে সম্পত্তিটা বাজারে কত দামে বিক্রয় হচ্ছে
সেই বিক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় করতে যে আনুষঙ্গিক খরচ থাকে সেটা বাদ দিই, সেটা হচ্ছে অবসায়ন মূল্য। তো আমরা যেহেতু বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামটাই আমরা উদ্যোগতে চাইলে রাখতে পারতাম, কিন্তু আমরা তা না রেখে আমরা ক্রয় মূল্যে রাখি, কারণ আমরা বিশ্বাস করি যে এই সম্পত্তিটা পরবর্তীতে ব্যবহার করা হবে। ক্রয় মূল্যে রাখা অর্থাৎ ক্রয় মূল্য থেকে শুধুমাত্র ব্যবহারজনিত খরচ বা অপচয়টা বাদ দিয়ে রাখা। তারপর হচ্ছে আমরা ব্যবসায় যে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণী বিভাগ করে থাকি, এটাও চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী করে থাকি। কেন? কারণ ব্যবসা যেহেতু অনির্দিষ্টকালের জন্য চলবে, তো কিছু ব্যয় রয়েছে যেটা এখনই পরিশোধ করতে হয়, কিছু আয় রয়েছে যেটা এখনই কালেক্ট করতে হয়। তেমনি আমরা কিছু ব্যয় ভবিষ্যতে জন্য রেখে দিই বা ভবিষ্যতে ব্যবহার করার জন্য বড় ধরনের ব্যয়গুলো করে থাকি, যা মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়ে থাকে। তেমনি আমরা বকেয়া অগ্রিম আয় ব্যয় চলমান প্রতিষ্ঠান ধারণা থেকেই আসে। কারণ আমরা যদি ব্যবসাটা একটি নির্দিষ্ট সময়ের জন্য হতো বা শুধুমাত্র 1 বছরের জন্য ধরতাম, তাহলে আমরা শুধুমাত্র নগদেই আমাদের লেনদেনগুলো করতাম। যেহেতু ব্যবসা অনির্দিষ্টকালের জন্য চলবে ধরে নেওয়া হয়, সেজন্য বকেয়া অগ্রিম আয় ব্যয় চালু হয় এবং বকেয়া অগ্রিম আয় ব্যয়কে আমরা সম্পদ এবং দায় হিসেবে গণ্য করে থাকি। ঠিক তেমনি ব্যবসা যেহেতু অনির্দিষ্টকালের জন্য চলবে, তো ব্যবসায় আমরা অনির্দিষ্টকাল বা ভবিষ্যতে সুবিধা পাওয়ার জন্য সম্পদ ক্রয় করে থাকি। ঠিক তেমনি আমাদের কিছু দায়ও রয়ে থাকে, যেগুলো আমরা পরিশোধ না করে আমরা রেখে দিই ভবিষ্যতে পরিশোধ করার জন্য। আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদও এই ভিত্তিতেই করে থাকি। এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক দক্ষতা জানার জন্য এর চলমান জীবনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালে ভাগ করে নিতে হয়। এই সময়কালগুলো হতে পারে 6 মাস, 1 বছরের জন্য। আমরা নর্মালি 1 বছরের জন্যই হিসাবকাল তৈরি করে থাকি। এই হিসাবকাল ধারণার উপর ভিত্তি করে আর্থিক ফলাফল তৈরি করা হয়, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা হয়, নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় প্রকৃত নগদ অবস্থার পরিমাণ জানতে। ঠিক তেমনি ভাবে সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলারও প্রয়োগ করা হয়। সমন্বয় দাখিলা আমাদেরকে ব্যবসায়ের প্রকৃত আর্থিক ফলাফল জানতে যেমন সাহায্য করে, সমাপনী দাখিলা অস্থায়ী হিসাবসমূহকে বন্ধ করতেও সাহায্য করে। তো আমরা দেখতে পেলাম চলমান প্রতিষ্ঠান ধারণাতে এই নীতি অনুযায়ী ছিল। চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি অনুযায়ী আমরা উদ্ধৃতপত্র আমরা তৈরি করতাম। ঠিক তেমনি হিসাবকাল ধারণা থেকে আমরা আর্থিক ফলাফল, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী তৈরি করি। তো আমরা এই নিয়ে 4টা ধারণা সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা নীতিসমূহ সম্পর্কে জানব। ধারণা সমূহের পর এবার আমরা নীতিমালাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম নীতি, ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি। আমরা হিসাব বিজ্ঞানে আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদকে তার ক্রয় মূল্যে দেখিয়ে থাকি। ক্রয় মূল্য বলতে এখানে সম্পত্তিটা ক্রয় করার পর তার ব্যবহার করার আগ পর্যন্ত যত ধরনের খরচ হয়ে থাকে, এখানে আমরা ক্রয় থেকে সংস্থাপন ব্যয় থেকে শুরু করে মজুরি খরচ সবগুলো একত্রে যোগ করে সম্পত্তির অর্জন মূল্য বুঝিয়ে থাকি। এই ক্রয় মূল্যকে উদ্ধৃতপত্রে দেখানো হয়। আমরা সম্পত্তিটাকে কখনো তার বাজার মূল্যে দেখাই না উদ্ধৃতপত্রে, কারণ তা ক্রয় মূল্য নীতি বহির্ভূত। আর এই ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি শুধুমাত্র স্থায়ী সম্পত্তি উদ্ধৃতপত্রে দেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দ্বিতীয় নীতি, যা হচ্ছে আয় স্বীকৃতি বা আদায়করণ নীতি। আমরা যদি ইংলিশটার দিকে খেয়াল করি, যেটা বেশি অ্যাকুরেট, রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল। এই নীতিতে বলা হয়ে থাকে একটি আয় যে হিসাবকালে হয়ে থাকে সেই হিসাবকালে তা হিসাবভুক্ত হতে হবে। আরো পরিষ্কার করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি। একটা পণ্য বিক্রয় করা হয়েছে 2019 সালের জানুয়ারি মাসে, কিন্তু তার টাকা পাওয়া গেল 2020 সালে। তাহলে এটা আমরা কোন হিসাবকালে দেখাবো? আমাদের আয় স্বীকৃতি নীতি বোঝাচ্ছে এটা আমাদের 2019 সালেই দেখাতে হবে, কারণ আমরা সেবা সে সালেই প্রদান করে ফেলেছি বা সেই হিসাবকালেই প্রদান করেছি। অর্থাৎ আমাদের আয় স্বীকৃতি নীতি হিসাব বিজ্ঞানের বকেয়া নীতিকে অনুসরণ করে থাকে। তো আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা কি বুঝতে পারলাম যে আয়কে যখন আমরা আয়ের সাথে বকেয়া বা অনাদায়ী আয় যোগ করি, সেটা আয় স্বীকৃতি নীতিকে
সমর্থন করছে এবং আয়ের সাথে যখন আমরা অগ্রিম আয় বিয়োগ করে থাকি সেটাও আয় স্বীকৃত নীতিকে অনুসরণ করে থাকছে। 3 নম্বর নীতি হচ্ছে মিলকরণ বা ব্যয় সমন্বয় নীতি, আর ইংলিশে ম্যাচিং প্রিন্সিপাল। এই নীতি আমাদেরকে বলছে যে ব্যয়ের যে অংশ আয় সৃষ্টিতে ভূমিকা রাখবে হিসাবকালে সেই ব্যয়টুকু দেখাতে হবে। আমরা যদি আরো পরিষ্কার করে বলি, যেমন বিজ্ঞাপনের জন্য আমরা যদি 5 বছরের খরচ দিয়ে থাকি তাহলে আমাদের এই হিসাবকাল অর্থাৎ শুধুমাত্র এই বছরের খরচকে বিজ্ঞাপন খরচ হিসেবে দেখাতে হবে, বাকি অংশটুকু আমরা অগ্রিম খরচ হিসেবে গণ্য করে থাকব বা সম্পদ হিসেবে গণ্য করে থাকব। আবার যদি আমরা বিক্রয়ের দিকে তাকাই, আমাদের পণ্য ক্রয় করার পর ক্রয়কৃত পণ্যের যেই অংশটুকু বিক্রয় করা হয়েছে বিক্রয় থেকে সেই অংশটুকুই বাদ দিতে হবে, যেটাকে বলে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়াটা মিলকরণ নীতিকে সমর্থন করে হয়। অবচয় বা অবলোকন হিসাবভুক্ত করতে হয় মিলকরণ নীতি অনুযায়ী। একটি সম্পত্তি ক্রয় করার পর তা আগামী কয়েক বছর সুবিধা ভোগ করা হয় বা ব্যবহার করা হয়। এই কয়েক বছর ব্যবহার করার ফলে প্রতি বছর সম্পত্তিটির ব্যবহারজনিত ক্ষয় হয়ে থাকে। একটি হিসাবকালে সম্পত্তি ব্যবহার করার পর তার যতটুকু খরচ হবে বা যতটুকু ব্যয় হবে সেই ব্যয়টাকে অবচয় ধরে ওই বছরের হিসাবকালে অন্তর্ভুক্ত করা বা হিসাবভুক্ত করাকেই মিলকরণ নীতি অনুযায়ী সমর্থন করা হয়। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে অবচয় হিসাবভুক্ত করা হয় মিলকরণ নীতি অনুযায়ী, কিন্তু অবচয় ধার্য করা হয় আমাদের চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুযায়ী। অর্থাৎ অবচয় ধার্য করা হয় এই ভেবে যে এই সম্পত্তিটা আগামীতে ব্যবহার করা হবে, এবং মিলকরণ নীতি অনুযায়ী অবচয় হিসাবভুক্ত করা হয় এই ভেবে যে এই সম্পত্তিটার যতটুকু অংশ এই বছর ব্যবহার করা হয়েছে ঠিক ততটুকুই এই বছরের খরচ হিসেবে দেখানো হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে আমরা যদি দেখি ব্যয় থেকে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় এবং ব্যয়ের সাথে বকেয়া ব্যয়ও যোগ করতে হয় মিলকরণ নীতি অনুযায়ী। এরপরে আমরা দেখব চতুর্থ নীতি, যা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদের ব্যবহারকারীকে অভ্যন্তরীণ ও বহিস্থ সকল গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হয়। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী তৈরির পর খসড়া বা টিকা তা প্রকাশ করা প্রয়োজন হয়। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদের তাহলে খসড়া বা টিকা প্রস্তুত করতে হচ্ছে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হচ্ছে। আমরা যদি আরো দেখি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ভুল সংশোধনী জাবেদা দাখিলা দিতে হয়। তারপর সম্ভাব্য দায়, যে দায়গুলো আর্থিক অবস্থার বিবরণীতে আসে না কারণ তা এখনো সংগঠিত হয় না, সেগুলো পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রকাশ করা প্রয়োজন হয়। এবং পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কোনো ধরনের গোপন সঞ্চিতি তৈরি করা যাবে না। যদি তৈরি করা হয় তাহলে তা এই নীতি বহির্ভূত হয়। তাহলে এই ছিল আমাদের 4টি নীতি। আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় হিসাব বিজ্ঞানের কিছু প্রচলিত সীমাবদ্ধতা সমূহের দিকে খেয়াল রেখে প্রস্তুত করতে হয়। একটি হচ্ছে বস্তুনিষ্ঠতার বাধা। বস্তুনিষ্ঠতা হিসাব বিজ্ঞানকে এটি নির্দেশনা দেয় যে হিসাব নিকাশ করার সময় কোনটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কোনটি অপ্রয়োজনীয় তথ্য তা নির্ণয় করা অনেক প্রয়োজন, কারণ অপ্রয়োজনীয় তথ্য দ্বারা হিসাব নিকাশকে ভারাক্রান্ত করা যাবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে,
একটি আসবাবপত্র ক্রয় করতে যদি 1,00,000 টাকা প্রয়োজন হয়, অপরদিকে একটি সম্ভার যা হচ্ছে কাগজ কলম, এগুলো ক্রয় করতে যদি 100 টাকা খরচ হয়, সেই কাগজ কলমকে আসবাবপত্রের পাশে সম্পদ হিসেবে দেখানো উচিত না, কারণ এটি খুবই গণ্য এবং এটি হিসাব নিকাশকে শুধুই ভারাক্রান্ত করবে। তাই আমরা এটাকে মনিহারি খরচ হিসেবে দেখাতে পারি। ঠিক একইভাবে আমরা যদি সঞ্চিতির পরিবর্তে সরাসরি পদ্ধতিতে কুঋণ অবলম্বন করে থাকি, সেটাও বস্তুনিষ্ঠতার বাধা বা সীমাবদ্ধতার রুলকে মেনে চলবে। রক্ষণশীলতার সীমাবদ্ধতা নীতি আমাদেরকে এটা বলে যে যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিতে সম্পত্তি ও মুনাফা কম দেখানো হয় সে পদ্ধতি গ্রহণ করা উচিত। যেমন আমরা সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যে মূল্যটি কম সে মূল্য গ্রহণ করি রক্ষণশীলতার নীতি অনুযায়ী। দেনাদারকে আমরা নিট আদায়যোগ্য মূল্যে দেখাই, অর্থাৎ দেনাদার থেকে আমরা কুঋণ বাদ দিয়ে দেখিয়ে থাকি উদ্বৃত্ত পত্রে, এটাও রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা করে থাকি। অবচয় নির্ণয় করার সময় যে পদ্ধতিতে অবচয় সবচেয়ে বেশি হয় আমরা সে পদ্ধতি গ্রহণ করে থাকি। আমরা অনাদায়ী দেনার জন্য ভবিষ্যৎ ব্যবস্থা অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করে আমরা দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখিয়ে সম্পদ কম দেখিয়ে থাকি। এভাবে আমরা রক্ষণশীলতার নীতি অনুযায়ী মেনে চলি। এই ছিল আমাদের প্রচলিত সীমাবদ্ধতা সমূহ। আমরা তাহলে ধারণা সমূহ দেখলাম, আমরা নীতি সমূহ দেখলাম এবং সীমাবদ্ধতা সমূহ দেখলাম।